মেঘলা আকাশের নিচে দাঁড়িয়েছিল অর্পিতা। তার চোখ দুটো যেন আটকে ছিল দূরের বাঁশবনের দিকে, যেখানে একসময় সে আর ঈশান প্রথম দেখা করেছিল। সেই দিনের মতোই আজও বৃষ্টি আসছে ধীরে ধীরে, কিন্তু সময়টা আর আগের মতো সহজ নয়। ঈশান বিদ্রোহী স্বভাবের, কবিতাপ্রেমী এক তরুণ, যে শহরের প্রচলিত নিয়মকানুনে বিশ্বাস করত না। তার মতে ভালোবাসা মানে শুদ্ধতা, আর আত্মত্যাগ মানে প্রকৃত ভালোবাসার চূড়ান্ত রূপ। সে ছিল আন্দোলনের মুখ, প্রতিবাদের প্রতীক। অর্পিতা ছিল একটি রক্ষণশীল পরিবারের মেয়ে। তার বাবা ছিলেন স্থানীয় একজন রাজনৈতিক নেতা, যিনি সমাজের নিয়ম মানা ছাড়া কিছু বুঝতেন না। ঈশানের মতো একজন ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক, তা যেন সমাজের চোখে ঘোর অন্যায়। তবুও অর্পিতা আর ঈশান একে অপরকে ভালোবেসে ফেলেছিল। তাদের প্রথম দেখা হয়েছিল কলেজে। অর্পিতা তখন সমাজবিজ্ঞান পড়ছিল, আর ঈশান ইতিহাসের ছাত্র। কলেজের একটি নাটকে একসাথে কাজ করতে গিয়েই পরিচয়, তারপর বন্ধুত্ব, আর ধীরে ধীরে ভালোবাসা। ঈশান প্রথম যে কবিতাটি অর্পিতাকে পড়ে শোনায়, তা ছিল এই: তুমি যদি বিদ্রোহ হও, তবে আমি হব বিপ্লব, একসাথে বদলে দেব ইতিহাসের গতিপথ। এই কবিতায় যেমন ছিল প্রেম, তেমনি ছিল প্রতিজ্ঞা। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছিল, কিন্তু সমাজের চোখে তা ছিল অবৈধ। অর্পিতার বাবা যখন জানলেন মেয়ের সম্পর্ক একটি বিদ্রোহী ছেলের সাথে, তখন যেন আগুন জ্বলে উঠল তার রক্তে। তিনি প্রথমে মেয়েকে অনেক বুঝালেন, তারপর শাসন করলেন, অবশেষে গৃহবন্দী করে রাখলেন। কিন্তু ভালোবাসা কি দেয়ালে আটকে রাখা যায়? ঈশান থেমে যায়নি। সে রাতের অন্ধকারে গোপনে অর্পিতার জানালার নিচে এসে গান গাইত। প্রেম থামে না কোনো দালানে, প্রেম গড়ে দেয় ইতিহাস। এই গান যেন বাতাসের সাথে অর্পিতার হৃদয়ে গিয়ে পৌঁছাত। একদিন ঈশান কলেজে একটি প্রতিবাদে নেতৃত্ব দিল, স্থানীয় একজন নেতার দুর্নীতির বিরুদ্ধে। দুর্ভাগ্যজনকভাবে সেই নেতা ছিল অর্পিতার বাবা। পুলিশ এসে ঈশানকে গ্রেফতার করে। অর্পিতা সব জেনে ছুটে যায় থানায়। চোখে জল, মুখে দৃঢ়তা। আমি তার সঙ্গে আছি, সে কোনো অপরাধী নয়, সে একজন সত্যিকারের মানুষ। অর্পিতার এমন বিদ্রোহে চারদিক হইচই করে ওঠে। সংবাদপত্রে ছাপা হয়, নেতার মেয়ে প্রেমিকের মুক্তির দাবি নিয়ে থানায়। অবশেষে জনচাপ ও সংবাদ মাধ্যমের চাপে ঈশানকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অর্পিতার বাবা তাকে বলে, তুমি যদি ওর সঙ্গে থাকো, তবে এই ঘর থেকে চিরতরে চলে যেতে হবে। অর্পিতা তাকিয়েছিল বাবার চোখে, তারপর ধীরে ধীরে বলেছিল, আমি ঘর ছাড়ছি, কিন্তু আত্মসম্মান রেখে যাচ্ছি। ওই রাতেই তারা দুজন পালিয়ে যায়, কোনো অচেনা শহরে, অচেনা জীবন খুঁজতে। কিন্তু বাস্তবতা সহজ নয়। শহরের বাইরে তাদের নতুন জীবন সংগ্রামের। কখনো ভাড়া দিতে না পারা, কখনো খাবার জোটাতে না পারা, তবুও তাদের সম্পর্কের উষ্ণতার সব কঠিন সময় পার হয়ে যেত। ঈশান একটি ছোট পত্রিকা চালু করেছিল, যেখানে সে সমাজের অনাচার তুলে ধরত। অর্পিতা তাকে সাহায্য করত। তারা ছিল আশার প্রতীক। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। একদিন রাতে ঈশান একটি দুর্নীতি প্রতিবাদে অংশ নিতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ নদীর তীরে, নিঃসঙ্গ। অর্পিতা ভেঙে পড়ে না। সে জানত ঈশান হয়তো চলে গেছে, কিন্তু তার আদর্শ থেকে যাবে। সে পত্রিকাটি চালিয়ে যায়, ঈশানের কবিতা ছাপে, তার লেখা দিয়ে মানুষের চোখে সত্য তুলে ধরে। ধীরে ধীরে সেই পত্রিকা হয়ে ওঠে এক নতুন বিদ্রোহের মুখপত্র। অর্পিতা তার সন্তানদের শেখায়, তোমার বাবা একটা গল্প নয়, সে একটা যুগ। ২৫ বছর পর একটি ঝড়ের দিনে একটি তরুণী পত্রিকার অফিসে আসে। সে বলে, আমি একজন সাংবাদিক, আমি চিরকালের জন্য নামক ভালোবাসার গল্প শুনতে এসেছি, যেটা বিদ্রোহ আর আত্মত্যাগ দিয়ে লেখা। অর্পিতা তখন বৃদ্ধ, কিন্তু তার চোখে সেই একই আগুন। সে জানলায় তাকিয়ে বলে, তুমি যদি সত্যি শুনতে চাও, তবে বুঝতে হবে ভালোবাসা মানে কখনো কখনো জীবন দিয়ে অন্যের জীবন সাজানো। ভালোবাসা যখন সমাজের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেটা শুধু প্রেম থাকে না, সেটা একটা বিপ্লব হয়ে ওঠে। আর সেই বিপ্লব যদি আত্মত্যাগে পূর্ণ হয়, তবে সে গল্প চিরকাল বেঁচে থাকে। এটাই ছিল অর্পিতা আর ঈশানের গল্প, ভালোবাসার, বিদ্রোহের আর চিরস্থায়ী আত্মত্যাগের।